পাক সীমান্তে কেন ভারত ফরওয়ার্ড স্টান্স পজিশন নিচ্ছে? ভারতের সীমান্তে নজরদারি চালাতে এসে দুটি পাক ফাইটার জেটের কি হাল হলো? সমুদ্রে ভারতকে অপ্রতিরোধ করে তুলতে নয়াদিল্লির হাতে কি অস্ত্র তুলে দিল রাশিয়া? পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন শেষ পর্যন্ত মুখ খুলল আমেরিকা এবং সহযোগী দেশগুলো? আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে ভারত সম্পর্কে কি বলা হলো? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, আমরা অনেকেই জানি যে গীতায় শ্রীকৃষ্ণের যে উপদেশ রয়েছে, যে বাণী আছে, তা মূলত অন্ধকার থেকে আলোয় উত্তরণের বাণী, দিশা, অথবা অন্ধকারের সঙ্গে লড়াই করার একটা মন্ত্র। এবং যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দেশে ফিরছেন, তখন তার হাইলি কাস্টমাইজড যে বিমান, তার ভেতরে তিনি রুশ ভাষায় অনুবাদিত যে গীতার সংস্করণ তা পড়তে পড়তে তিনি ফিরছিলেন। যার পরপরই পশ্চিম বিশ্বের একটি শক্তিধর রাষ্ট্র একটু উপহাস করেই তারা সামনে বক্তব্য নিয়ে আসলো যে ওয়ার বুক নিয়ে পুতিন দেশে ফিরছেন। আসলে ভারতীয় সংস্কৃতি, ভারতের যে কৃষ্টি কালচার, তাকে তো সহজে ভেঙে দেওয়াটা সহজ নয়। পশ্চিম বিশ্বের এই শক্তিধর রাষ্ট্রটি হয়তো পরে গিয়ে সেটা বুঝতে পেরেছে, অনুধাবন করেছে। আসলে ভারতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে ভারত অনড় ছিল, অনড় থাকবে। সেখান থেকে সরে আসার কোনো প্রশ্ন, কোনো বিষয় নেই। এবং সেই কারণেই সম্প্রতি আমাদের গোয়েন্দাদের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর স্যাটেলাইট ইমেজ এসছে, যেগুলোকে অ্যানালিসিস করার পর আমাদের গোয়েন্দারা বুঝতে পারছেন যে ভারত পাক সীমান্তে, মূলত পাকিস্তানের অভ্যন্তরে একদম যে নোম্যান্স ল্যান্ড আছে, তার একটু ভেতরেই কিছু বড় কিছু ঘটছে কি। এবং সেই তথ্য ইতিমধ্যে গোয়েন্দারা জানতে পেরেছেন, তারা এক্সামিন করছেন। যে ছবিগুলো এসছে বলে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি, সেই ছবিগুলোতে একটা তথ্য উঠে আসছে। চেনাব নদী, এই চেনাব নদী সংলগ্ন যে অংশ আছে, সেখানে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার যে লঞ্চ প্যাডগুলো ছিল, সেগুলোকে দ্রুত পাকিস্তান সেনা ভেতরের দিকে, অর্থাৎ পাক পাঞ্জাবের শিয়ালকোট এবং আভ্যন্তরীণ বিভিন্ন গোপন ডেরায় সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? তার কারণ যে তথ্য বিভিন্ন মহল থেকে উঠে আসছে, যেটা বিশ্লেষণ উঠে আসছে, যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের যে কনফিডেন্সিয়াল বৈঠকটি দীর্ঘ সময় ধরে হয়, তারপরেই ভারত তার পশ্চিম সীমান্ত, অর্থাৎ ভারত পাক বর্ডারে বড় কিছু সিদ্ধান্ত বোধহয় নিতে চলেছে, বড় কোনো পরিবর্তন বোধহয় হতে চলেছে। সেই কারণেই সমর বিশেষজ্ঞরা বলছেন যে এন্টায়ারলি ভারত পাক যে বর্ডার রয়েছে, সেখানে ভারত বোধহয় এবার ফরওয়ার্ড স্টান্স পজিশনে যেতে চলেছে। এর অর্থ হলো, সমর বিশেষজ্ঞরা মনে করেন যে ভারত পাক সীমান্তে এবার থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়ে সিদ্ধান্ত নিতে পারে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং তার প্রাথমিক পর্ব হিসেবেই একদম কাশ্মীর থেকে গুজরাট এবং এই পশ্চিম যে পাক ভারত সীমান্ত আছে, সেখানে প্রচুর পরিমাণে আর্মার্ড ভেহিকেলস, একই সঙ্গে আমাদের সেনা, স্পেশাল ফোর্স যেমন ডিপ্লয়মেন্ট চলছে বলে বিভিন্ন সূত্রগুলো কনফার্ম করছে। একই সঙ্গে সেখানে MBRL যে রকেট লঞ্চারের আপগ্রেডের ভার্সন, সেগুলোকে মোতায়েন করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। এর অর্থ এই MBRL রকেট লঞ্চারগুলোর যে রেঞ্জ রয়েছে, তা মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ ভারত পাক সীমান্তে যদি আগুন বৃষ্টি শুরু করে এই MBRL রকেট লঞ্চারগুলো, তাহলে তার আঁচ থেকে পাকিস্তানের আভ্যন্তরীণ সীমা লাহোর বা করাচি বাঁচবে না বলেই সমর বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে সেই প্রস্তুতি পর্ব এখন বোধহয় চলছে ভারত পাক সীমান্তে। এরকম একটা ছবি বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসছে। ভারত পাক সীমান্তে আরও একটা বড় ঘটনা ঘটেছে। সেটা কি? সেটা হলো আমাদের এই সামরিক দক্ষতা, সামরিক তৎপরতা দেখার জন্য, খুব কাছ থেকে দেখার জন্য, পাকিস্তানের মিনহাজ এয়ারবেস থেকে দুটি পাকিস্তানি ফাইটার জেট, চীন নির্মিত J-10C, সেগুলো উড়ে আসে এবং সেগুলো একদম রাজস্থান বর্ডার সংলগ্ন অংশে ক্যাপ করছিল, অর্থাৎ কমব্যাট এয়ার পেট্রোলিং করছিল। এই ক্যাপ করার সময় হঠাৎ, যেগুলো বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বলা হচ্ছে, হঠাৎ করে দুটো পাক ফাইটার জেট সেগুলো ক্র্যাশ করে যায় একদম আমাদের রাজস্থান বর্ডার সংলগ্ন অংশে। এই ঘটনাটি ঘটে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেই ছবি উঠে আসলো। এখনও পর্যন্ত প্যাফ, অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্স বা পাকিস্তানি কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলু পেটেছে। আসলে নিজেদের বিষয় তো কী করে বলবেন তারা, সত্যিটা সামনে আসা উচিত। যদি অফিসিয়ালি এখনও পর্যন্ত পাকিস্তান কিছু জানায়নি, অফিসিয়ালি তো কত কিছুই হয় না। জেকাবাবাদ বা কিরানা হিলস অপারেশন সিঁদুর পাল্টে তখন তো কত কিছুই ঘটেছে।
কিন্তু সেগুলো অফিসিয়ালি সামনে আসেনি, বাস্তব অন্য কথা বলছে। মোটামুটি বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো আসে তাকে এক জায়গায় নিয়ে আসলে একটা ছবি পাকিস্তানের কাছে পরিষ্কার যে ভারত সীমান্তে তথ্য চুরি করতে আসলে ফাইটার জেট ওড়াতে হলে আরও সতর্ক হতে হবে, তাহলে বিপদ অনিবার্য। এবং পাকিস্তানের বিপদ শুধু ভারত সীমান্ত নয়, পাকিস্তানের বিপদ বাড়ছে আফগানিস্তান সীমান্তেও। পাকিস্তান এটা বুঝতে পেরেছে যে আফগানিস্তান সীমান্তে তাদের পার্মানেন্টলি ওয়ার ফ্রন্টকে অন করতে হবে, কারণ ইতিমধ্যেই পাকিস্তান আগবাড়িয়ে একাধিকবার আফগানিস্তান আক্রমণ করেছে এবং পাকিস্তানি সেনা আক্রমণ চালিয়েছে আফগানিস্তানে, এবং তার পাল্টা উত্তর দিচ্ছে তালিবান যোদ্ধারা। এবং অনেকে লক্ষ্য করেছেন ভালো করে যে তালিবান যোদ্ধাদের যে হাতে যে রাইফেল থাকছে, কার্বাইন থাকছে বা ইনসাস থাকছে, সেটা ধরার পদ্ধতি অর্থাৎ তার ট্রিগারে আঙুল না রেখে তালিবান যোদ্ধাদের আঙুল থাকছে ট্রিগারের ঠিক পাশে। এবং এক্ষেত্রে একটা ছবি অনেকে মনে করতে পারবেন যে আমেরিকা বা পাকিস্তানের যারা স্পেশাল ফোর্স বা আলাদা আর্মির এই জওয়ানদের যে আঙুল থাকে একদম ট্রিগারের ওপরে, দুটোর আইডিওলজি ডিফারেন্ট হতেই পারে, কিন্তু অনেকে এটাও মনে করতে পারছেন যে এশিয়ার একটি গ্লোবাল সুপার পাওয়ার তাদের যখন প্রশিক্ষণ হয় তখন তাদের জওয়ানদের, তখন স্পেশাল ফোর্সের যারা রয়েছেন তাদের প্রত্যেককে এই ট্রেনিং করানো হয় যে যুদ্ধক্ষেত্র বাদে আঙুল সবসময় ট্রিগারের পাশে থাকবে। এরপর পাকিস্তান আমেরিকার কাছে নালিশ করেছে যে একটি বৃহৎ শক্তি রাষ্ট্রের হাতেই তালিবান যোদ্ধাদের প্রশিক্ষণ হচ্ছে, কারণ ইতিমধ্যে তালিবান যোদ্ধারা যে ওয়ার স্ট্র্যাটেজিকে সামনে এনেছে বা তারা যেভাবে লড়াই করছে তাতে পাকিস্তান যোদ্ধারা বা পাকিস্তানের সৈন্যরা অনেকটাই পিছু হচ্ছে অনেকাংশে। যদিও আমরা যে ছবি দেখেছি তা হলো যে কাবুল ইতিমধ্যে ভারতের তরফে গ্লোবমাস্টার ল্যান্ড করেছে, অবশ্যই মানবিক সাহায্য নিয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি আমরা এবং অন্যান্য মানবিক সহায়তা আছে। ভারত তো সেভাবে যুদ্ধকে কখনোই প্রশ্রয় দেয়নি। হ্যাঁ, প্রত্যাঘাতে আমরা বিশ্বাস করি আজকের সময় দাঁড়িয়ে, আজকের ভারত, কিন্তু আগ বাড়িয়ে যুদ্ধ নয়। তাই মানবিক সহায়তা আমরা আফগানিস্তান কাবুলকে দিতেই থাকবো, এটা আমাদের পলিসির মধ্যেই পড়ে বলে বিশেষজ্ঞরা মনে করেন। দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভারত সফরের পরই পশ্চিম বিশ্বের শক্তিধর রাষ্ট্রটি, এক্ষেত্রে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গি ভারত সম্পর্কে বেশ চটজলদি পরিবর্তিত হয়ে যাচ্ছে। যদি আমেরিকা দু একটা হুঁশিয়ারি হুঙ্কার দিচ্ছে, এটা ওদের প্রসেসের মধ্যেই পড়ে। আপনারা ফলো করে দেখবেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বলেছেন, তার বক্তব্যটা ভালো করে শুনবেন, কারণ ইতিমধ্যেই হোয়াইট হাউস বা ডোনাল্ড ট্রাম্পের যে টিম তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের নির্যাস হাতে নিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে রাশিয়ার আলটিমেটলি গতিপথটা কোন দিকে, সেই কারণে ভারতের স্তুতি বোধহয় শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন। প্রথমে বুঝে নেওয়া দরকার যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ঠিক কী বলেছেন। ভ্লাদিমির পুতিন বলেছেন যে বা তার ইচ্ছে ভারতের হাতে, ভারতকে সমুদ্রপথে অনেক বেশি শক্তিশালী করতে বা আমাদের ম্যারিটাইম বর্ডারকে আরও বেশি শক্তিশালী করার জন্য রাশিয়ার তরফে দুনিয়ার সর্ববৃহৎ যে নিউক্লিয়ার সাবমেরিন আছে রাশিয়ার হাতেই আছে বেলগোরদ, তার থেকে একটু সামান্য ছোট ইয়াসিন ক্লাসের যে নিউক্লিয়ার সাবমেরিন তা ভারতকে তুলে দিচ্ছে মস্কো। নয়াদিল্লির হাতে নতুন অস্ত্র মস্কো তুলে দেবে এবং এই যে ইয়াসিন ক্লাসের এই সাবমেরিনটি নিউক্লিয়ার শক্তি সম্পন্ন এবং এর শক্তি সম্পর্কে অবহিত রয়েছে আমেরিকা এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত সমস্ত দেশ। বলা হয় যে রাশিয়ার সর্ববৃহৎ যে সাবমেরিনটি আছে বেলগোরদ, সেটি যদি ইচ্ছে করে তাহলে সমুদ্রের মাঝখানে সুনামি পর্যন্ত আনতে পারে, এতটাই শক্তিশালী। এবং ইয়াসিন ক্লাসের এই সাবমেরিনটি তার থেকে আয়তনে সামান্য কম, তবে একদম কম নয়, কারণ আমাদের যে আইএনএস বিক্রান্ত ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ আছে তার ওজন হলো প্রায় 45,000 টন এবং শুধুমাত্র ইয়াসিন ক্লাসের এই সাবমেরিনটির ওয়েট 47,000 টন। বোঝাই যাচ্ছে যে একটা জলের উপর ভাসমান রণতরী শহরের থেকেও এর ওজন বেশি, শক্তি বেশি, ক্ষমতা বেশি। এবং যে মুহূর্তে এটি ভারত হাতে পাচ্ছে সে মুহূর্তে ভারতের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র, এমনকি শক্তিধর আমেরিকাও তাকে সমীহ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং শুধু তাই নয়, শুধুমাত্র মহড়া বা এটা থেকে ট্রেনিং নয়, যুদ্ধের সময়ও এই অতি বৃহৎ দৈত্যাকার সাবমেরিনটি ভারত শত্রু দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এই চুক্তি রাশিয়ার সঙ্গে ভারতের হয়েছে। যে কথা বলছিলাম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কি বলেছেন যেটা সারা বিশ্বের কাছে আতঙ্ক তৈরি করছে। পুতিন বলেছেন যে পৃথিবীর একমাত্র দেশ ভারতবর্ষ যাকে রাশিয়া সব ধরনের ডিফেন্স টেকনোলজি সম্পর্কে তথ্য দেবে এবং তা শেয়ার করে, অর্থাৎ পুরো ডিফেন্স টেকনোলজি যেটা আছে সেটা পুরোপুরিভাবে ভারতকে হস্তান্তর করা হবে এবং এটা রাশিয়া একমাত্র ভারতের সঙ্গেই করছে। এমনকি পুতিন একথা বলেছেন যে চীনের সঙ্গেও রাশিয়ার এই চুক্তিটি নেই। ন্যাটো এবং আমেরিকার ভয় জাগিয়ে রাশিয়া ভারতের হাতে Su-57 তুলে দিচ্ছে, মোটামুটি চুক্তি সেদিকে এগিয়েছে এবং আপাতভাবে আমাদের হাতে Su-57
এক্সপোর্ট ভার্সনটা দুটি এসছে, এরপরে এম ভার্সন 34টি আসবে এবং তার পরবর্তী ক্ষেত্রে 54টি সুখোই 57 স্টেলদি এই ফাইটার জেট, তার 54টি যে এয়ারক্রাফট সেটি তৈরি হবে ভারতবর্ষে। তবে শুধুমাত্র টেকনোলজি হাতে পেলে বা Su-57 হাতে পেলে তো হবে না, কারণ টেকনোলজিটা বুঝতে হবে এবং Su-57কে ওড়াতে হবে। তাই রাশিয়ার সিদ্ধান্তে বা রাশিয়ার সহায়তায় আমাদের বেস্ট 16 জন পাইলটকে রাশিয়ার সম্পূর্ণ নিখরচায় এই Su-57 স্টেলদি ফাইটার জেট ওড়ানোর প্রশিক্ষণ দেবে। এবং শুধু প্রশিক্ষণ নয়, লিজেন্ডারি পাইলট সার্গেই বোগদানের নেতৃত্বে এই প্রশিক্ষণ পাবেন ভারতীয় পাইলটরা। সার্গেই বোগদান রাশিয়ার সেই লেজেন্ডারি পাইলট যিনি Su-57কে উড়িয়ে নিয়ে এসেছিলেন প্রথম ভারতে। ফলে ভারত একটা উজ্জ্বল ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে, উজ্জ্বল সামরিক ক্ষমতার দিকে ভারত অগ্রসর হচ্ছে। এছাড়াও রাশিয়া ভারতের হাতে থার্মোব্যারি ইকুইপমেন্টস তুলে দিচ্ছে, এটা মারাত্মক একটা বিস্ফোরক। ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো, আমেরিকা ভালো করে এর সম্পর্কে হাড়ে হাড়ে চেনে। এর টেকনোলজি, এর রসায়ন এখনও পর্যন্ত সারা বিশ্বের কাছে অজানা, অধরা। এই থার্মোব্যারি ইকুইপমেন্টস ইতিমধ্যে রাশিয়া ভারতের হাতে তুলে দেবে। এটা একটা এমন ধরনের বিস্ফোরক, এটা যে জায়গায় বিস্ফোরিত হবে একই সঙ্গে দুবার অর্থাৎ ডুয়েল ব্লাস্ট করাতে সক্ষম এবং সেই অংশটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হবে, বিনষ্ট হয়ে যাবে। ফলে রাশিয়া ভারতের হাতে এই মারাত্মক অস্ত্র তুলে দিচ্ছে। তবে আমেরিকা একে একে ধরা পড়ছে। আমেরিকার প্ল্যানিং ছিল যে আফগানিস্তানে এসে বাগরাম এয়ারবেসকে দখল করে সেখানে বসে সেখান থেকে আইএসকেপি অর্থাৎ আইসিস খোরাসান পার্টির জঙ্গিদের পাকিস্তানের মাধ্যমে সংলগ্ন বিভিন্ন দেশে তারা পুশ করবে, সেখানে ডিস্টার্ব করবে। আপনারা ভালো করে ফলো করে দেখবেন। সেই ভ্লাদিমির পুতিনের বক্তব্যে আবার আসছি যে ভারত এবং রাশিয়া, ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদের যে জয়েন্ট প্রেস কনফারেন্স ছিল সেখানে একটা বিষয় উঠে এসছে। সেখানে রাশিয়ার ককেসাস সিটি এবং ভারতের পেহেলগাঁও যে জঙ্গি হামলা, দুটোকে এক জায়গায় নিয়ে এসে এই জয়েন্ট প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে উভয় দেশের এই ঘটনার ক্ষেত্রেই আইসিস খোরাসান পার্ট বা আইসিস জঙ্গিদের হাত রয়েছে। আইসিস খোরাসান পার্টের জঙ্গিদের যে সেন্ট্রাল এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়াতে সেখানে ব্যবহার করবে আমেরিকা, এটা মোটামুটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি জেনে ফেলেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। সেই কারণে উভয় দেশের গোয়েন্দা সংস্থাই একই যোগে কাজ করবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ আবার জেনে ফেলেছে। ফলে আমেরিকা এখান থেকে ইউ টার্ন করার চেষ্টা করছে, কারণ ইতিমধ্যে আমেরিকার প্ল্যানিংটা উভয় দেশের এই খতরনাক দুই গোয়েন্দা সংস্থার হাতে তথ্য আকারে চলে এসছে। ভ্লাদিমির পুতিনের কড়া বার্তা রয়েছে বাংলাদেশের জন্য। তিনি বলেছেন বাংলাদেশের রংপুরের যে নিউক্লিয়ার থার্মাল প্রজেক্টটি তারা শুরু করছে, অর্থাৎ রাশিয়া শুরু করেছে, সেটি শেষ করবে রাশিয়াই। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূস যদি আবারও কোনো বাদরামো করেন, তিনি অন্য কোনো দেশকে সেখানে ইনভলভ করার চেষ্টা করেন থার্ড পার্টি হিসেবে, সেটা রাশিয়া মেনে নেবে না, এটা মোটামুটি পুতিনের বক্তব্যে পরিষ্কার। ফলে পুতিন যে আলটিমেটলি বাংলাদেশকে, ঢাকাকে একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে, এটা বিশ্বকরা এই বিষয়ে মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন। ফলে বাংলাদেশ কী পদক্ষেপ নেবে তার উপর নির্ভর করবে মস্কোর পরবর্তী পদক্ষেপ। যখন ভ্লাদিমির পুতিন রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঢাকাকে সতর্ক করছেন, তখন ভ্লাদিমির পুতিনের সহযোগী এবং রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার নাতালিয়া মন্তুরোভা, সূত্রগুলো বলছে, বিভিন্ন সূত্র আমাদের কনফার্ম করছে যে তিনি বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা দীর্ঘ বৈঠক করেছেন। একটা দীর্ঘ কনফিডেন্সিয়াল বৈঠক হয়েছে রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রীর। কি বার্তা হচ্ছে বাংলাদেশের কাছে পরিষ্কার তো, যে অনেকগুলো বিষয় যেটা ইতিমধ্যে ইউনূসকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যদি না বোঝেন মোহাম্মদ ইউনূস, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাশিয়া হয়তো নিয়েই ফেলবে। মোটের ওপর যে ছবিটা আসছে তা হলো পাকিস্তান এবং বাংলাদেশের ইমিডিয়েট গডফাদার আমেরিকা। সেই আমেরিকা 180 ডিগ্রি নাকি ঘুরে গেছে ভারত সম্পর্কে। আমরা বলছি না, ছবি বলছে। রিসেন্টলি যে কোয়াড সামিট হয়, কোয়াড সামিটটায় কোয়াডে ভারত, আমেরিকা, ব্রিটেন সহ একেবারে বিশ্ব পরিচালনা যারা করতে চায় বা করে, সেই সমস্ত বেশ কয়েকটি দেশ কোয়াডে রয়েছে। ফলে কোয়াড সামিটে আমেরিকার নেতৃত্বে ভারতের যে পেহেলগাঁও জঙ্গি হামলা, নারকীয় হামলা, পাকিস্তানের নেতৃত্বে যে হামলা হয়েছিল, সে সম্পর্কে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা হয়েছে এবং যারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কেও শোক প্রস্তাব জ্ঞাপন করা হয়েছে ওই কোয়াড সামিটে এবং আমেরিকার নেতৃত্বে। কবে করা হলো? এপ্রিল মাসে পেহেলগাঁওয়ের অ্যাটাক হয়, পাকিস্তানের জঙ্গিরা এসে ওখানে হামলা চালিয়েছিল এবং তার 8 মাস পরে কোয়াডের সম্মেলনে আমেরিকার নেতৃত্বে এই শোক জ্ঞাপন করা হলো। যারা বিশেষজ্ঞ, বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাই মনে করছেন যে এটা বাধ্য হয়ে করলো আমেরিকা, কারণ আর কোনো পথ খোলা নেই। অনেকে বলছেন এটা ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পার্শ্ব প্রতিক্রিয়াও।
আমেরিকা শুধু কোয়াড সামিটে থেমে থাকেনি, আরও বড় সিদ্ধান্ত, আরও বড় পদক্ষেপ ভারত সম্পর্কে আমেরিকা নিয়েছে। সেটা কি? তা হলো আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি 2025 27 পাতার এই রিপোর্টটি বেরিয়েছে। সেই রিপোর্টের বিভিন্ন অংশে বিভিন্ন তথ্য, সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো ইন্দো প্যাসিফিক জোন নিয়ে। আমেরিকা কার্যত এখানে বলেছে যে ইন্দো প্যাসিফিক জোনে তারা যে সমর সিদ্ধান্তই নিন, যে ওয়ার স্ট্র্যাটেজিকেই অ্যাপ্লাই করুন, সেই সমর সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ পার্টনার হবে, অংশীদার হবে ভারত। শুনতে অবাক লাগছে, কিন্তু আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির যে 27 পাতার রিপোর্টে এই তথ্যই উঠে আসছে। এটা সত্যি, কারণ আমেরিকা বাধ্য হয়ে হয়তো ঢোক গিলছে। রাশিয়ার এই প্রবল প্রতাপ আমেরিকা আর মেনে নিতে পারছে না জিওপলিটিক্যালি, এবং এই অংশে রাশিয়া এবং ভারতের যে অপ্রতিরোধ্য গতিকে আমেরিকা মেনে নিতে পারছে না। তাই আমেরিকা বাধ্যই এই সিদ্ধান্ত নিয়েছে। তার রিফ্লেকশন তাদের রিপোর্টও চলে এসছে, তার প্রতিফলন চলে এসছে আমেরিকার ডিফেন্স স্ট্র্যাটেজির প্রত্যেকটি পাতায়। ফলে যখনই আমেরিকা এই দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়ার এই প্রান্তে তাদের বিভিন্ন ওয়ার স্ট্র্যাটেজি সম্পর্কে ভারতকে অংশীদারিত্বে আনতে চাইছে অথবা ভারতের চোখ দিয়ে দেখতে চাইছে, তখন অনেকেই মনে করছেন যে পাকিস্তান এবং বাংলাদেশের বিপদ অনেকটাই বাড়ল। যদিও আমেরিকা অফিসিয়ালি বলেছে যে এশিয়ার এই অংশে বা এশিয়া জুড়ে বা পৃথিবীর বিভিন্ন অংশে চীনের বাড়বাড়ন্তকে রুখতেই তারা ভারতকে তাদের ওয়ার স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্টনার করতে চাইছে, বা ভারতের চোখ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া বা এই অংশটাকে দেখতে চাইছে। শুধু এখানেই নয়, আমেরিকার তরফে তাদের বাণিজ্য দপ্তরের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, তিনি সদল বলে ভারতে চলে এসেছেন 5 দিনের সফরে। তিনি চাইছেন ভারতের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবসা করতে, বা ভারত আমেরিকার ব্যবসাকে আরও বাড়াতে। ট্যারিফ হুঙ্কার তো ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সম্প্রতিবাদ দিয়েছেন, কিন্তু একই সঙ্গে দুটো ছবি এক্ষেত্রে আসছে। শুধু তাই নয়, একাধিক মার্কিন বহুজাতিক সংস্থা তারা ভারতকে আরও অনেক বেশি বিনিয়োগের আগ্রহ ইতিমধ্যে প্রকাশ করেছে। আমেরিকার এই ইউটার্নের পরে বিপদ বেড়েছে পাকিস্তান এবং বাংলাদেশের খুব কাছের দোস্ত তুরস্কেরও। আইএসআইয়ের একের পর এক শীর্ষকর্তা খতম হয়ে যাওয়ার পর এবার তুরস্কের পালা। ঢাকাতে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির যে 6 নম্বর শীর্ষ আধিকারিক, তার রহস্যজনক মৃত্যু ঘটেছে। এরপরই তুরস্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের যারা গোয়েন্দা, যারা ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন অংশে ভারতের বিরোধী কার্যকলাপে বা ভারত বিরোধী কার্যকলাপে এই মুহূর্তে লিপ্ত রয়েছে, তাদের একে একে তুরস্ক দেশে ফিরিয়ে নিচ্ছে। এটাই গোয়েন্দা সূত্র আমরা জানতে পারছি, বিভিন্ন অংশ থেকে কনফার্ম করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এই তুরস্কের গোয়েন্দাকর্তার খতম হয়ে যাওয়ার পর, তার রহস্যজনক মৃত্যুর হওয়ার পরই আরও একটি ঘটনা ঘটেছে পশ্চিম দিকে পাকিস্তানে। পাক পাঞ্জাবের নারওয়ালে সেখানে লস্করে তয়বার শীর্ষ জঙ্গি কারি আবিদুর রহমান, তাকে কেউ বা কারা অজ্ঞাত পরিচয় গানমানরা তারা খতম করে দিয়ে গেছে। তারপরেই পাক পাঞ্জাবের বিভিন্ন অংশে লস্কর এবং জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা একজোট হয়ে লুকোনোর চেষ্টা করছে বলেই গোয়েন্দা সূত্র তথ্য আমাদের কাছে আসছে। আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে যখন তখন অপারেশন সিঁদুর 2 অর্থাৎ ফেজ 2 এসক্যালেশন হতে পারে, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, এবং তিনি এই বিষয়ে সেনাকে সতর্ক থাকতে বলেছেন, রেডি থাকতেও বলেছেন। সেই ছবিটা বিভিন্ন সংবাদ মাধ্যম বা নিউজ এজেন্সি বারে বারে কনফার্ম করছে। ফলে আমাদের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি হোক, বা অপারেশন সিঁদুর 2 এর প্রস্তুতি হোক, বা আমাদের ফরওয়ার্ড স্টান্স পজিশনই হোক, পাক সেনাপ্রধান আসিম মনির ভয় পেয়েছেন, মুখে তিনি যাই বলুন, এবং ভয় পেয়েছেন বলেই গোয়েন্দা সূত্রগুলো কনফার্ম করছে যে সিন্ধ এবং পাঞ্জাব প্রদেশে তিনি 6টি নিউক্লিয়ার বাংকার ইতিমধ্যে তৈরি করার নির্দেশ দিয়েছেন। বহু কোটি US ডলার ব্যয়ে এই 6টি নিউক্লিয়ার বাংকার সেখানে তৈরি হচ্ছে। সেখানে পাক সেনাকর্তা বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক তাদের পরিবার সমেত লুকোতে পারবেন। হ্যাঁ, লুকোতে পারবেন, কারণ ভারত যখন অপারেশন সিঁদুর 2 শুরু করবে, যদি ভারত শুরু করে, সেক্ষেত্রে তাদের ব্রাহ্মস, তাদের খতরনাক মিসাইলে একে একে ধ্বংস হবে এবার বড় বড় বেসগুলো, যেমন অপারেশন সিঁদুরের প্রথম পর্যায়ে আমরা দেখেছি। সেই আশঙ্কা করছেন পাক সেনাপ্রধান আসিম মুনির, যে কারণে তিনি আগেই দেশের ক্ষমতা নিজে হাতে নিয়ে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করছেন বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। তবে ঘাবড়াবেন না, ভারতের হাতে অগ্নি 5 এবং তার আপগ্রেডেড ভার্সানটা আছে। তবে অগ্নি 5-এর আওতা বা রেঞ্জের মধ্যে সারা বিশ্ব যেমন চলে আসে, তেমনিভাবে অগ্নি 5 এটা বাংকার বাস্টারও। যত বড় বাংকারই আসিম মনির বানান না কেন, সেই বাংকারকে ভেঙে 2 টুকরো করতে হবে 2 মিনিট টাইম নেব বলে আমাদের সেনা মনে করে, আমরা মনে করি, ভারতবর্ষ মনে করে। আরও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ।